18 সেপ্টেম্বর 2001। মাত্র এক সপ্তাহ আগেই 11 সেপ্টেম্বর আমেরিকার বুকে টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম, বিশ্ব নেতা এবং সাধারণ মানুষের সমস্ত মনোযোগ তখন নিবদ্ধ নিউ ইয়র্কের ধ্বংসস্তূপ এবং আল কায়েদার দিকে। ঠিক সেই সুযোগটি গ্রহণ করলেন আফ্রিকার একটি ছোট দেশের এক ঠান্ডা মাথার প্রেসিডেন্ট। তিনি জানতেন, আজ যদি তিনি তার দেশে কোনো বড় ধরনের অঘটন ঘটান, তবে আন্তর্জাতিক সম্প্রদায় বা মিডিয়ার সেদিকে নজর দেওয়ার মতো কোনো সময় বা আগ্রহ থাকবে না। আফ্রিকার সিং বা হর্ন অব আফ্রিকাতে অবস্থিত দেশ ইরিত্রিয়া। রাজধানী আসমারার রাস্তাঘাটে সেদিন নেমে এলো এক ভয়ঙ্কর এবং নিঃশব্দ অন্ধকার। প্রেসিডেন্টের নির্দেশে ভোরবেলা গোপন পুলিশ হানা দিল দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, মন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের নেতাদের বাড়িতে। গ্রেপ্তার করা হলো 15 জন শীর্ষ নেতার মধ্যে 11 জনকে, যারা পরিচিত ছিলেন G15 নামে, যারা দেশে গণতন্ত্র এবং সংবিধান চালুর দাবি জানিয়েছিলেন। একই দিন বিকেলে সরকারের পক্ষ থেকে জারি করা হলো একটি নির্দেশিকা। দেশের সমস্ত স্বাধীন এবং ব্যক্তি মালিকানাধীন সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশন স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। ডজন ডজন সাংবাদিককে গ্রেপ্তার করে এমন সব গোপন আন্ডারগ্রাউন্ড জেলে পাঠানো হলো, যেখান থেকে তারা আর কোনোদিন সূর্যের আলো দেখতে পাননি। পুরো বিশ্ব যখন 9/11-এর দিকে তাকিয়েছিল, ঠিক সেই দিনটিতেই ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ার্কি তার নিজের দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং মানবাধিকারকে চিরতরে কফিনে বন্দী করে পেরেক ঠুকে দিয়েছিলেন। আজ সেই ঘটনার 2 দশকেরও বেশি সময় পর ইরিত্রিয়া বিশ্বের এমন একটি দেশ, যেখানে কোনো সংবিধান নেই, কোনো জাতীয় নির্বাচন নেই, কোনো স্বাধীন মিডিয়া নেই, কোনো বিরোধী দল নেই এবং কোনো স্বাধীন বিচার ব্যবস্থা নেই। মানবাধিকার সংস্থা এবং ভূরাজনৈতিক বিশ্লেষকরা এই দেশটির নাম দিয়েছেন আফ্রিকার উত্তর কোরিয়া। কিন্তু কেন? যে দেশটি টানা 30 বছর ধরে নিজেদের স্বাধীনতার জন্য এক মহাকাব্যিক সংগ্রাম করেছিল, সেই দেশটি কিভাবে স্বাধীনতার পর নিজেদের জনগণের জন্যই এক বিশাল এবং উন্মুক্ত কারাগারে পরিণত হল? কেনই দেশের হাজার হাজার তরুণ তরুণী সাহারা মরুভূমির তীব্র রোদ এবং ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ের মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন দেশ ছেড়ে পালাচ্ছে? ইসাইয়াস আফওয়ার্কি কিভাবে তার নিজের দেশের নাগরিকদের দাসত্বের শেকল পরিয়ে দিলেন? আর আন্তর্জাতিক বিশ্ব কেন এই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের সামনে যুগের পর যুগ নীরব দর্শক হয়ে বসে আছে? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। ইরিত্রিয়ার অবস্থান অত্যন্ত কৌশলগত। এর একপাশে লোহিত সাগর, যা সুয়েজ খাল হয়ে ইউরোপ এবং এশিয়ার মধ্যকার আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট। এই কৌশলগত অবস্থানের কারণেই দেশটি যুগে যুগে বিভিন্ন পরাশক্তির লোলুপ দৃষ্টির শিকার হয়েছে। 19 শতাব্দীর শেষের দিকে 1890 সালে ইতালি ইরিত্রিয়া দখল করে নেয় এবং একে নিজেদের উপনিবেশ বা কলোনিতে পরিণত করে। ইতালীয়রা রাজধানী আসমারাকে এমনভাবে সাজিয়েছিল যে এর নাম দেওয়া হয়েছিল পিক্কোলা রোমা বা লিটল রোম। আর্ট ডেকো স্থাপত্য, ক্যাফে, সিনেমা হল এবং প্রশস্ত রাস্তা। আসমারা ছিল আফ্রিকার বুকে এক টুকরো ইউরোপ, কিন্তু এই সৌন্দর্য ছিল কেবল ইতালীয় শ্বেতাঙ্গদের জন্য। স্থানীয় ইরিত্রিয়ানরা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির পরাজয়ের পর ইরিত্রিয়া ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। 1952 সালে জাতিসংঘ এক অদ্ভুত এবং বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করে। তারা ইরিত্রিয়াকে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে তাদের বিশাল প্রতিবেশী দেশ ইথিওপিয়ার সাথে জুড়ে দেয়। শর্ত ছিল ইরিত্রিয়ার নিজস্ব সংসদ এবং স্বায়ত্তশাসন থাকবে। কিন্তু ইথিওপিয়ার তৎকালীন পরাক্রমশালী সম্রাট হাইলে সেলাসি এই স্বায়ত্তশাসন মেনে নিতে রাজি ছিলেন না। 1962 সালে তিনি ইরিত্রিয়ার সংসদ বাতিল করেন এবং ইরিত্রিয়াকে ইথিওপিয়ার 14তম প্রদেশ হিসেবে জোরপূর্বক সংযুক্ত করে নেন। আর ঠিক এখান থেকে শুরু হয় আধুনিক আফ্রিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এবং রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম, যা টানা 30 বছর অর্থাৎ 1961 থেকে 1991 সাল পর্যন্ত চলেছিল। এই সংগ্রামের নেতৃত্বে ছিল ইরিত্রিয়ান পিপলস লিবারেশন ফ্রন্ট বা ইপিএলএফ, কিন্তু তাদের প্রতিপক্ষ ইথিওপিয়া ছিল আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ, যারা স্নায়ুযুদ্ধের সময় প্রথমে আমেরিকা এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে বিপুল সামরিক সহায়তা পেয়েছিল। সোভিয়েত ট্যাঙ্ক, মিগ যুদ্ধ বিমান এবং ভারী কামানের বিরুদ্ধে ইরিত্রিয়ান যোদ্ধারা লড়াই করেছিল মূলত তাদের অদম্য সাহস,
পাহাড়ি ট্রেঞ্চ বা পরীক্ষা এবং গেরিলা কৌশলের মাধ্যমে। এই যুদ্ধে ইরিত্রিয়ার নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল। প্রায় 65,000 ইরিত্রিয়ান যোদ্ধা এই স্বাধীনতা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করে। অবশেষে 1991 সালে ইপিএলএফ যোদ্ধারা ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় প্রবেশ করে এবং ইথিওপিয়ার মার্ক্সবাদী ডার্ক সরকারের পতন ঘটায়। এরপর 1993 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এক গণভোট, যেখানে ইরিত্রিয়ার 99.8% মানুষ ভোট দেয় স্বাধীনতার পক্ষে। 24 মে 1993 সালে ইরিত্রিয়া আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পুরো বিশ্ব তখন ইরিত্রিয়াকে আফ্রিকার বিকন অব হোপ বা এক নতুন আশার আলো হিসেবে দেখেছিল। যে জাতি এত রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, তারা নিশ্চয়ই একটি সুন্দর, গণতান্ত্রিক এবং প্রগতিশীল রাষ্ট্র গড়ে তুলবে। কিন্তু সেই আশার আলো খুব দ্রুতই পরিণত হতে চলেছিল এক ভয়ঙ্কর অন্ধকারে। স্বাধীনতার পর নবগঠিত ইরিত্রিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইপিএলএফ এর অবিসংবাদিত নেতা ইসাইয়াস আফওয়ার্কি। আফওয়ার্কি কোনো সাধারণ নেতা ছিলেন না। 1960-এর দশকে তিনি চীনের কালচারাল রেভলিউশন বা সাংস্কৃতিক বিপ্লবের সময় চীনের সামরিক এবং রাজনৈতিক প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। মাও সেতুংয়ের চরমপন্থী মার্ক্সবাদী দর্শন, গোপনীয়তা এবং যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার কৌশল তিনি অত্যন্ত গভীরভাবে আয়ত্ত করেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কয়েক বছর সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। 1997 সালে ইরিত্রিয়ায় একটি অত্যন্ত আধুনিক এবং গণতান্ত্রিক সংবিধান তৈরি করা হয়। কথা ছিল খুব শিগগিরই দেশে বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু 1998 সালে এমন একটি ঘটনা ঘটে যা আফওয়ার্কিকে এনে দেয় দারুণ এক সুযোগ। 1998 সালের মে মাসে ইরিত্রিয়া এবং ইথিওপিয়ার মধ্যে বাদমে নামক একটি ছোট, অনুর্বর এবং রুক্ষ সীমান্তবর্তী শহর নিয়ে এক ভয়াবহ যুদ্ধ বেঁধে যায়। এই বাদমে শহরটি কার তা নিয়ে আগে থেকেই দুই দেশের মধ্যে তীব্র মতবিরোধ ছিল। 1998 থেকে 2000 পর্যন্ত চলা এই সীমান্ত যুদ্ধটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চ ওয়ারফেয়ারের পর বিশ্বের অন্যতম ভয়াবহ এবং অর্থহীন এক যুদ্ধ। এই রুক্ষ অঞ্চলের দখল নিতে গিয়ে মাত্র 2 বছরে দুই দেশের প্রায় 80,000 থেকে 1 লক্ষ সৈন্য প্রাণ হারায়। 2000 সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান হলেও ইথিওপিয়া বাদমে শহরটির উপর নিজেদের দখল বজায় রাখে। এই যুদ্ধটি ছিল ইসাইয়াস আফওয়ার্কির জন্য এক জাদুকরী অস্ত্র। তিনি বুঝতে পেরেছিলেন ক্ষমতা চিরকাল নিজের হাতে কুক্ষিগত করে রাখার জন্য দেশের মানুষকে একটি স্থায়ী বহিঃশত্রুর হুমকির ভয়ে ভীত করে রাখতে হবে। আফওয়ার্কি ইরিত্রিয়ার জনগণকে বোঝাতে শুরু করলেন যে ইথিওপিয়া এবং পশ্চিমা বিশ্ব, বিশেষ করে সিআইএ, ইরিত্রিয়াকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এই জাতীয় নিরাপত্তার চরম সংকটের অজুহাত দেখিয়ে তিনি 1997 সালের সংবিধানটি চিরতরে স্থগিত ঘোষণা করলেন। অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হল বহুদলীয় নির্বাচন। আফওয়ার্কির এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ এসেছিল খোদ তার নিজের দলের ভেতর থেকেই। 2001 সালে ইপিএলএফ এর 15 জন শীর্ষ নেতা, যাদের মধ্যে অনেক সাবেক মন্ত্রী এবং স্বাধীনতা যুদ্ধের হিরো ছিলেন, তারা একটি খোলা চিঠি প্রকাশ করেন। তারা প্রেসিডেন্টকে সংবিধান কার্যকর করা এবং গণতন্ত্রের পথে হাঁটার আহ্বান জানান। এই 15 জন ইতিহাসে G15 নামে পরিচিত। ভিডিও শুরুতে আমরা যে 2001 সালের 18 সেপ্টেম্বরের ঘটনার কথা বলেছিলাম, তা ছিল এই G15 নেতাদের বিরুদ্ধেই আফওয়ার্কির চূড়ান্ত আঘাত। তাদের 11 জনকে গ্রেপ্তার করা হয়, বাকি 4 জন দেশের বাইরে থাকায় বেঁচে যান। তাদের কোনো বিচার হয়নি, কোনো আদালতে তোলা হয়নি। আজ পর্যন্ত কেউ জানে না তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন। আফওয়ার্কি প্রমাণ করে দিলেন তার ক্ষমতার পথে যেই দাঁড়াবে, সে তার স্বাধীনতা যুদ্ধের হিরো হোক বা সাধারণ নাগরিক, তাকে চিরতরে গায়েব করে দেয়া হবে। ইরিত্রিয়াকে কেন উত্তর কোরিয়ার সাথে তুলনা করা হয়, তার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কারণটি হল এর ন্যাশনাল সার্ভিস বা বাধ্যতামূলক জাতীয় সেবা কর্মসূচি। 1995 সালে ইরিত্রিয়ান সরকার একটি আইন পাশ করেছিল, যেখানে বলা ছিল যে দেশের প্রতিটি 18 বছর বয়সী তরুণ তরুণীকে বাধ্যতামূলকভাবে 18 মাসের জন্য সামরিক এবং জাতীয় সেবা প্রদান করতে হবে। এর মধ্যে 6 মাস সামরিক প্রশিক্ষণ এবং 12 মাস দেশের পুনর্গঠনের কাজ। প্রথম দিকে এটি বেশ দেশপ্রেমমূলক একটি উদ্যোগ মনে হয়েছিল, কিন্তু 1998 সালের ইথিওপিয়ার যুদ্ধের পর এই আইনের একটি ভয়ঙ্কর বিকৃতি ঘটানো হয়। সরকার ঘোষণা করে যে যেহেতু দেশ জরুরি অবস্থার মধ্যে আছে, তাই এই 18 মাসের সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো।
এর অর্থ হলো ইরিত্রিয়ার একজন তরুণ বা তরুণী যখন হাই স্কুলে পড়ে তখন তার জীবনের নিয়ন্ত্রণ চলে যায় রাষ্ট্রের হাতে। ইরিত্রিয়ায় প্রতিটি ছাত্রছাত্রীকে তাদের একাদশ শ্রেণী শেষ করার পর দ্বাদশ শ্রেণী পড়ার জন্য দেশের অত্যন্ত রুক্ষ এবং দুর্গম মরুভূমি অঞ্চলে অবস্থিত সাওয়া মিলিটারি ট্রেনিং ক্যাম্পে পাঠানো হয়। এই সাওয়া ক্যাম্প হল আক্ষরিক অর্থে এক বিশাল বন্দী শিবির। সেখানে ছাত্রছাত্রীদের উপর অমানবিক সামরিক শৃঙ্খলা চাপিয়ে দেওয়া হয়, তাদের হাড় ভাঙা পরিশ্রম করানো হয়, সামান্য ভুলের জন্য চরম শারীরিক নির্যাতন করা হয় এবং নারী শিক্ষার্থীদের উপর সামরিক কর্মকর্তাদের দ্বারা যৌন নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে। সাওয়া ক্যাম্প থেকে দ্বাদশ শ্রেণী শেষ করার পর তাদের একটি পরীক্ষা নেওয়া হয়। যারা খুব ভালো ফল করে তাদের হয়তো নামমাত্র বেতনে কলেজে পড়তে বা সরকারি কেরানির কাজ দেওয়া হয়, আর যারা পরীক্ষায় খারাপ করে তাদের সরাসরি সামরিক বাহিনীতে বা রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্পে ঢুকিয়ে দেওয়া হয়। এই ন্যাশনাল সার্ভিস 18 মাসে শেষ হয় না, এটি চলতে পারে 5 বছর, 10 বছর, এমনকি 20 বা 30 বছর ধরে। রাষ্ট্র এই তরুণদের নামমাত্র কয়েক ডলার মাসিক ভাতা দেয়, যা দিয়ে এক সপ্তাহ বেঁচে থাকা সম্ভব নয়। এই তরুণদের ব্যবহার করে সরকার রাস্তা বানায়, সরকারি কৃষি খামারে কাজ করা এবং সবচেয়ে ভয়ঙ্কর হলো কানাডা বা অন্যান্য বিদেশি কোম্পানির মালিকানাধীন সোনার খনিগুলো যেমন বিশা মাইনিং প্রজেক্টে এই তরুণদের দিয়ে আক্ষরিক অর্থেই বিনা পয়সায় কৃতদাসের মতো কাজ করানো হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই ব্যবস্থাকে মডার্ন ডে স্লেভারি বা আধুনিক যুগের দাসত্ব বলে আখ্যায়িত করেছে। কিন্তু আফওয়ার্কি কেন এমন একটি ব্যবস্থা তৈরি করলেন? এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আফওয়ার্কি জানেন, যদি দেশের তরুণ প্রজন্মকে বেকার রাখা হয় বা তাদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দেওয়া হয়, তবে তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তাই তাদের সারা জীবন এমন এক অমানবিক হাড়ভাঙা পরিশ্রম এবং সামরিক শৃঙ্খলার মধ্যে আটকে রাখা হয়, যাতে তাদের মনে বিদ্রোহ করার মতো কোনো শক্তি, সময় বা সাহস অবশিষ্ট না থাকে। একটি দেশে মানুষকে অন্ধ এবং বোকা বানিয়ে রাখার সবচেয়ে কার্যকর উপায় হল তাদের কাছ থেকে তথ্যের স্বাধীনতা কেড়ে নেয়া। উত্তর কোরিয়ায় যেমন রাষ্ট্রীয় টিভি চ্যানেল ছাড়া আর কিছু দেখার উপায় নেই, ইরিত্রিয়ার চিত্রও ঠিক একই রকম। 2001 সালের 18 সেপ্টেম্বর প্রাইভেট বা ব্যক্তি মালিকানাধীন মিডিয়া বন্ধ করে দেওয়ার পর থেকে আজ পর্যন্ত ইরিত্রিয়ায় কোনো স্বাধীন গণমাধ্যম নেই। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রতি বছর যে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে, সেখানে 180টি দেশের মধ্যে ইরিত্রিয়ার অবস্থান সাধারণত 179 বা 180 নম্বরে থাকে। অনেক বছর ইরিত্রিয়া উত্তর কোরিয়াকেও পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে খারাপ দেশের খেতাব অর্জন করেছে। দেশে কেবল একটি মাত্র টেলিভিশন চ্যানেল রয়েছে, এরিটিভি, যা সম্পূর্ণ রাষ্ট্র নিয়ন্ত্রিত। এখানে সারাদিন ধরে শুধু প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ার্কির গুণগান গাওয়া হয়, ইথিওপিয়া ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয় এবং স্বাধীনতা যুদ্ধের পুরনো গৌরবগাথা শোনানো হয়। আর ইন্টারনেট, ইরিত্রিয়ার ইন্টারনেট পেনিট্রেশন বা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মাত্র 1 থেকে 2% কাছাকাছি, যা বিশ্বের সর্বনিম্ন। মোবাইল ডেটা অত্যন্ত ব্যয়বহুল এবং নিয়ন্ত্রিত। একটি সাধারণ সিম কার্ড কিনতে গেলে সরকারের বিশেষ অনুমোদন লাগে এবং এর জন্য দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ওয়াইফাই বা সাইবার ক্যাফেগুলো অত্যন্ত কঠোরভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং সেখানে স্পাইওয়ার দিয়ে সাধারণ মানুষের ইমেইল ও ব্রাউজিং হিস্ট্রির উপর নজরদারি করা হয়। ইরিত্রিয়াকে বলা হয় এ হুইসপারিং সোসাইটি বা ফিসফিসানি সমাজ। সেখানে কেউ জোরে কথা বলে না। আপনি জানেন না আপনার পাশের টেবিলে বসে চা খাওয়ার লোকটি আপনার প্রতিবেশী, এমনকি আপনার নিজের পরিবারের সদস্য সরকারের কোনো গোপন চর বা ইনফরমার কিনা। কেউ যদি প্রেসিডেন্ট বা সরকারের সামান্যতম সমালোচনা করে, তবে রাতের অন্ধকারে সাদা পোশাকের লোকেরা তাকে তুলে নিয়ে যায় এবং এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। এর একটি জ্বলন্ত উদাহরণ হল দাউদ ইসাক। তিনি ছিলেন একজন ইরিত্রিয়ান সুইডিশ নাগরিক এবং সাংবাদিক। 2001 সালের সেই ক্র্যাকডাউনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। আজ প্রায় 25 বছর ধরে তিনি বিনা বিচারে কারাগারে বন্দী আছেন। তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা তার পরিবার বা সুইডিশ সরকার কেউই জানে না। দাউদ ইসাক হলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্দী থাকা সাংবাদিক। ইরিত্রিয়ার বিচার ব্যবস্থা এবং কারাগারের পরিস্থিতি এমন এক বিভীষিকা যা শুনলে যে কোনো সুস্থ মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠবে। দেশটিতে শত শত গোপন এবং আন্ডারগ্রাউন্ড জেল রয়েছে, কিন্তু সবচেয়ে কুখ্যাত এবং অমানবিক কারাগারগুলো হল শিপিং কন্টেইনার জেল। ইরিত্রিয়ার অত্যন্ত তপ্ত মরুভূমি এলাকা বা দাহলাক দ্বীপপুঞ্জে বিশাল বিশাল লোহার শিপিং কন্টেইনারের ভেতরে রাজনৈতিক বন্দী, সাংবাদিক,
এবং যারা ধর্মীয় কারণে সরকারের অবাধ্য হয় তাদের আটকে রাখা হয়। এই কন্টেনারগুলোর ভেতরে দিনের বেলা সূর্যের প্রচণ্ড তাপে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। কন্টেনারগুলো আক্ষরিক অর্থে পরিণত হয় এক একটি জ্বলন্ত ওভেনে। আবার রাতের বেলা মরুভূমির শীতে তা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এর ভেতরে বন্দীদের কোনো টয়লেট সুবিধা দেওয়া হয় না। সামান্য একটু খাবার এবং পানি দিয়ে পশুর মতো বাঁচিয়ে রাখা হয়। এই ভয়াবহ দমবন্ধ করা পরিবেশ এবং অন্তহীন সামরিক দাসত্বের হাত থেকে বাঁচার জন্য ইরিত্রিয়ার তরুণ প্রজন্মের সামনে একটাই পথ খোলা থাকে, আর তা হল দেশ থেকে পালানো। কিন্তু ইরিত্রিয়া থেকে পালানো সোজা কথা নয়। সীমান্তগুলোতে বর্ডার গার্ডদের প্রতি স্পষ্ট শুট টু কিল বা দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া আছে। যদি কেউ বর্ডার পার হতে গিয়ে ধরা পড়ে বা মারা যায়, তবে তার পরিবারকে বিশাল অঙ্কের জরিমানা করা হয় এবং জেলে পাঠানো হয়। তা সত্ত্বেও জাতিসংঘের হিসেব অনুযায়ী ইরিত্রিয়ার মোট জনসংখ্যা অর্থাৎ প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষের মধ্যে প্রায় 10 থেকে 12% মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। কোনো যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া একটি দেশ থেকে এত বিপুল সংখ্যক মানুষের পালিয়ে যাওয়ার নজির আধুনিক বিশ্বে দ্বিতীয়টি নেই। আবার এই পালানোর পথটি হল আক্ষরিক অর্থে এক মরণযাত্রা। তারা পায়ে হেঁটে বা মানব পাচারকারীদের সহায়তায় প্রথমে সুদান বা ইথিওপিয়ার বর্ডারে পৌঁছায়। এরপর শুরু হয় সাহারা মরুভূমির ভয়ঙ্কর যাত্রা। সেখানে তৃষ্ণায় মারা যাওয়া বা পাচারকারীদের হাতে বন্দী হয়ে মুক্তিপণের জন্য নির্যাতনের শিকার হওয়া নৈমিত্তিক ঘটনা। বিশেষ করে লিবিয়ায় পৌঁছানোর পর অনেক ইরিত্রিয়ার নারী ও পুরুষকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় বা চরম শারীরিক নির্যাতন করা হয়। যারা লিবিয়া পার হতে পারে তারা ভূমধ্য সাগরের উত্তাল ঢেউয়ে রাবারের ছোট নৌকায় করে ইউরোপ, বিশেষ করে ইতালির দিকে পাড়ি জমায়। 2013 সালে ইতালির লাম্পিদুসা দ্বীপের কাছে এমন একটি নৌকা ডুবে 360 জনেরও বেশি অভিবাসী মারা গিয়েছিল, যাদের প্রায় সবাই ছিল ইরিত্রিয়ান। একবার ভেবে দেখুন, একটি দেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এবং নরকতুল্য হলে হাজার হাজার তরুণ তরুণী নিশ্চিত মৃত্যু জেনেও সাহারা মরুভূমি এবং ভূমধ্য সাগরের এই ভয়ঙ্কর পথ বেছে নিতে দ্বিধা করে না। তারা বলে, ইরিত্রিয়ায় তিল তিল করে মরার চেয়ে সমুদ্রের গভীরে একবারে মরে যাওয়া অনেক ভালো। এত কিছুর পরও ইসাইয়াস আফওয়ার্কি কিভাবে যুগের পর যুগ ক্ষমতায় টিকে আছেন? কেন আন্তর্জাতিক বিশ্ব তাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি? এর উত্তর রয়েছে আফওয়ার্কির চরম ধুরন্ধর ভূরাজনৈতিক কৌশল এবং সেলফ রিলায়েন্স বা স্বনির্ভরতা নীতির মধ্যে। উত্তর কোরিয়া যেমন তাদের জুচে বা স্বনির্ভরতার দর্শন মেনে চলে, ইরিত্রিয়াও ঠিক একইভাবে বাইরের পৃথিবীর উপর নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। আফওয়ার্কি আন্তর্জাতিক এনজিও, এমনকি জাতিসংঘের অনেক সাহায্য সংস্থাকেও দেশ থেকে বের করে দিয়েছে। তার যুক্তি হল, পশ্চিমা সাহায্য নিলে তারা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে। এই চরম আইসোলেশন বা বিচ্ছিন্নতাবাদ তাকে বাইরের যে কোনো চাপ থেকে মুক্ত রেখেছে। তবে আফওয়ার্কি আন্তর্জাতিক ভূরাজনীতির তাস খেলতেও চরম পারদর্শী। হর্ন অব আফ্রিকার কৌশলগত অবস্থানকে তিনি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। 2018 সালে একটি অভাবনীয় ঘটনা ঘটেছিল। ইথিওপিয়ার নতুন সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবিই আহমেদ ক্ষমতায় আসার পর ইরিত্রিয়ার সাথে দীর্ঘ 2 দশকের শীতল যুদ্ধের অবসান ঘটান এবং শান্তি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির জন্য আবিই আহমেদ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। বিশ্ব ভেবেছিল এবার হয়তো ইরিত্রিয়া তার সামরিক অবস্থা শিথিল করবে এবং গণতন্ত্রের পথে হাঁটবে। কিন্তু আফওয়ার্কির মাথায় ছিল অন্য চাল। তিনি ইথিওপিয়ার সাথে শান্তি চুক্তি করেছিলেন মূলত তার পুরনো শত্রু ইথিওপিয়ার TPLF নেতাদের শায়েস্তা করার জন্য। 2020 সালে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে যখন ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হলো, তখন ইসাইয়াস আফওয়ার্কি তার ইরিত্রিয়ান সামরিক বাহিনীকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদের সমর্থনে টাইগ্রেতে পাঠান। ইরিত্রিয়ান বাহিনী সেখানে চরম মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, ধর্ষণ এবং লুণ্ঠন চালায়। আফওয়ার্কি প্রমাণ করেন যে তিনি শুধু নিজের দেশের ভেতরে নয়, পুরো হর্ন অব আফ্রিকার একটি অত্যন্ত শক্তিশালী এবং ধ্বংসাত্মক ওয়াইল্ড কার্ড। এছাড়া পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার বিপরীতে আফওয়ার্কি খুব দ্রুতই রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করেছেন। ইউক্রেন যুদ্ধে জাতিসংঘে রাশিয়ার পক্ষে যে গুটি কয়েক দেশ ভোট দিয়েছিল, তার মধ্যে ইরিত্রিয়া অন্যতম। লোহিত সাগরের তীরে একটি কৌশলগত নৌঘাঁটির লোভ দেখিয়ে তিনি রাশিয়া ও চীনের কাছ থেকে কূটনৈতিক সুরক্ষা নিশ্চিত করে চলেছেন। যে জাতি নিজেদের স্বাধীনতার জন্য 3 দশক ধরে পাহাড়ের গোয়ায় লুকিয়ে থেকে শুকনো রুটি খেয়ে সোভিয়েত মিগ বিমানের বোমাবর্ষণ সহ্য করে যুদ্ধ করেছিল, তারা এই দিন দেখার জন্য সেই রক্ত দেয়নি। স্বাধীনতা যোদ্ধারা ভেবেছিল তাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের সন্তানরা একটি স্বাধীন, মুক্ত এবং সুন্দর দেশে বসবাস করবে।
কিন্তু ইসাইয়াস আফওয়ার্কি সেই স্বাধীনতা সংগ্রামকে হাইজ্যাক করে নিয়েছেন। তিনি এমন এক স্বাধীন দেশ তৈরি করেছেন যা আক্ষরিক অর্থেই তার নাগরিকদের জন্য এক বিশাল ছাদবিহীন কারাগারে পরিণত হয়েছে। যে লোহিত সাগরের নীল জলরাশি একদিন ইরিত্রিয়ার অর্থনীতি এবং সমৃদ্ধির প্রতীক হওয়ার কথা ছিল, সেই সাগর আজ হাজারো ইরিত্রিয়ানের চোখের জল আর দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে। যতদিন না আসমানের রাজপথে পুনরায় স্বাধীনতার প্রকৃত বাতাস বইতে শুরু করবে, ততদিন পর্যন্ত ইরিত্রিয়ার এই নীরব কান্না আধুনিক বিশ্বের বিবেকের উপর এক বিশাল কলঙ্ক হয়ে থেকে যাবে।